হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ভয়েস অফ ভয়েসলেস ইউটিউব চ্যানেলে। একদিন সকালে একজন নাপিত পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে কয়েকজন চোর তার বাড়িতে ঢুকে তাকে মেরে একটা প্লাস্টিকের ডাস্টবিন নিয়ে যায়। পুলিশ ব্যাপারটা হাসি তামসা করে উড়িয়ে দেবে, ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু যখন ডাস্টবিনের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা পুলিশকে অফার করবেন, তখন পুলিশও এই ময়লার ডাস্টবিন খুঁজতে আপনার পেছনে দৌড়াবে। আসলে কি রয়েছে এই ডাস্টবিনে? একজন সামান্য নাপিত একটা 600 টাকার ডাস্টবিনের জন্য লাখ টাকা দিতেও রাজি আছে। এটা কি শুধু একটা ডাস্টবিনের জন্য, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো প্রতিশোধের গল্প? তো এমনই এক অসাধারণ মাস্টার ক্লাস রিসেন্টলি মুক্তি পাওয়া মুভি মহারাজা। আমরা সিনেমার গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা একটা সেলুন দেখতে পাই, যেখানে কাজ করে মহারাজা নামের এক নাপিত। মহারাজা সেলুনের মালিকের কাছে একদিনের ছুটি চায়, কারণ সে তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে। সেলুন মালিক তখন বলে, আরে ভাই, আমারও তো বউ বাচ্চা আছে নাকি, আমি কি তোর মতো সারাদিন এরকম ছুটি নেই? আর তুই যদি সারাদিন মুখ কালো করে রাখিস, তাহলে দোকানে তো একটা কুকুরও ঢুকবে না। ঠিক পরের দিন দেখানো হয় মহারাজা তার মেয়ের জন্য খেলনা কিনছে। খেলনার দোকান আর তার বাসা ঠিক সোজা বরাবর, মানে রাস্তার এপাশে তার বাসা আর রাস্তার ওপারে খেলনার দোকান, একেবারে সোজা দেখা যাচ্ছে। ঘরের দরজার সামনে মহারাজার স্ত্রী ও তার বাচ্চা বসে আছে, আর ওপারে খেলনার দোকান থেকে এক একটা পুতুল বেছে বেছে তার বউকে দেখাচ্ছে যে তার মেয়ের কোন খেলনাটা পছন্দ হতে পারে। কিন্তু কোনো খেলনাই তার স্ত্রীর পছন্দ হচ্ছে না। শেষমেশ মহারাজা একটা পুতুল এনে দেখায়, আর সেটাকে তারা ফাইনাল করে। পুতুলটা বিলিং করানোর সময় মহারাজার চোখে পড়ে একটা শপিস, যেটা তার খুব পছন্দ হয়ে যায়। দোকানদার বলে, আরে ভাই, আরো একবার আপনার বউকে দেখিয়ে নিন, যদি তার পছন্দ না হয়। মহারাজা তখন বলে, আমার বিশ্বাস এই শপিসটা তার ঠিকই পছন্দ হবে। এসব নিয়ে যখন মহারাজা বাসায় যাবে করে, ঠিক তখনই ওই মুহূর্তে তার জীবন পাল্টে দেওয়া এক মর্মান্তিক ঘটনা ঘটে। একটা ট্রাক ব্রেক ফেল করে ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে, পুরো বাড়ির ছাদ ভেঙে তাদের গায়ে পড়ে। মহারাজা এসব ঘটনা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, আর তার চোখ থেকে পানি টপ টপ করে ফেলাচ্ছে। হাত থেকে পড়ে শপিসটা চুরমার হয়ে ভেঙে যায়। সবাই যখন ছুটে যাচ্ছে ওখানে, মহারাজা তখন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী মারা যায়। এরপর দেখানো হয় 15 বছর পর মহারাজা ও তার মেয়ে জ্যোতি বেশ আনন্দ উল্লাসে জীবন কাটাচ্ছে। জ্যোতি পড়াশোনায় খুব একটা ভালো না, খেলাধুলার প্রতি যেন তার আগ্রহটা বেশি, তাই ক্লাসের থেকে মাঠেই সময় কাটায় জ্যোতি। এই জন্য স্কুলের বাকি কোনো টিচার তাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু একজন টিচার তাকে খুব পছন্দ করে। সে হলো তার পিটি টিচার আসিফা। আসিফা জ্যোতিকে 100 মিটার জোনাল কম্পিটিশনের জন্য কোচিং দিচ্ছে। মহারাজাদের বাড়ি একটা ফাঁকা মাঠের মাঝখানে, একদম নিশ্চুপ আর নিরিবিলি এলাকায়। বাড়িতে মহারাজাও তার মেয়ের জ্যোতির সাথে আরো একজন। সে হলো একটা প্লাস্টিকের ময়লার বালতি, সেটার নাম তারা দিয়েছে লক্ষ্মী। এবার লক্ষ্মীর কাহিনীটা আপনাদেরকে বলি। 15 বছর আগে ওই অ্যাক্সিডেন্টে যখন মহারাজার স্ত্রী মারা যায়, তখন বাড়ির উপরে তাকে থাকা একটা ডাস্টবিন জ্যোতির উপরে গিয়ে পড়ে, জ্যোতির জীবন বাঁচায়। ঠিক এই কারণে এই ময়লার ডাস্টবিনটাকেই তারা লক্ষ্মী বলে ডাকে। আর তারা এটাকে কোনো ডাস্টবিন হিসেবে মানে না, বরং তাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই মানে। এই ডাস্টবিনটা রাখা হয়েছে তার মৃত স্ত্রীর ছবির নিচে। মহারাজার জীবনের রুটিন হচ্ছে, সে সকালে উঠে ঘরের সমস্ত কাজ একাই সামলায়। মেয়ে স্কুলে যাওয়ার সময় হলে তাকে সবকিছু গুছিয়ে দেয়, এরপর নিজে রেডি হয়ে সেলুনে চলে যায়। এই সেলুনটা মহারাজার নিজেরই। সকালে সেলুনে যায়, আবার রাতে ফিরে আসে। মহারাজা তার মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তার মেয়ে যেটা চায় সেটাই তাকে এনে দেয়। প্রতিদিন সপ্তাহে একদিন করে ছুটি নেয় মেয়ের সাথে ঘুরতে যাবে বলে। জ্যোতি তার বাবাকে সব কাজে শাসন করে। মহারাজা তার মেয়ের এসব শাসন বেশ খুশি মনেই মেনে নেয়। স্ত্রী মারা যাওয়ার ফলে মহারাজাই জ্যোতিকে লালন পালন করে বড় করে। একদিন জ্যোতির স্কুলের প্রিন্সিপাল মহারাজা ও জ্যোতিকে তার রুমে ডাকে। প্রিন্সিপাল বলে, জ্যোতি নাকি ওদের স্কুলের প্রোগ্রামে চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দিয়েছে। প্রিন্সিপাল জ্যোতিকে আজে বাজে কথা শুনিয়ে তাকে টিসি দিয়ে দিচ্ছিল। ঠিক তখনই জ্যোতির পিটি টিচার একটা ছেলেকে ধরে নিয়ে আসে, আর প্রিন্সিপালকে ভিডিও দেখায় যে এই ছেলেই ওই চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দিয়েছিল। কিন্তু জ্যোতি ওই দিকে কিছু না করার সত্ত্বেও প্রিন্সিপাল তাকে বলে, এবার বেঁচে গেছো ঠিক আছে, কিন্তু এরপর যদি আমি কিছু শুনি, তোমাকে সোজা টিসি দিয়ে দেবো। মহারাজার নাপিত হওয়ার শর্তে প্রিন্সিপাল তাকে কোনো পাত্তা দেয় না, ওই যে গরিব বলে। তারপর প্রিন্সিপাল রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বলে, কিন্তু সবাই চলে গেলেও মহারাজা তার মেয়েকে ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে। আর প্রিন্সিপালকে বলে, আমার মেয়ের কোনো দোষ ছিল না, আপনি ওকে শুধু শুধু গালাগালি করলেন, সবার সামনে ওকে অপমান করলেন, এখন আপনি ওর কাছে ক্ষমা চান, ওকে সরি বলেন। প্রিন্সিপাল রেগে গিয়ে বলে, আমি ক্ষমা চাইবো তোর মেয়ের কাছে? এত বড় সাহস! বেরিয়ে যায় এখান থেকে, তুই জানিস আমি কে? মহারাজা তখন বলে, আরে স্যার, আপনি কে এসব জেনে আমি কি করবো? আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে, আপনি প্লিজ ওর কাছে ক্ষমা চান। প্রিন্সিপাল রেগে গিয়ে তারপর সিকিউরিটি গার্ড ডাকে। সিকিউরিটি গার্ডরা মহারাজাকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মহারাজা ওখানে একটা পিলার শক্ত করে ধরে থাকে। মহারাজা বলে, এখনো বলছি স্যার, প্লিজ ওর কাছে ক্ষমা চান।
সিকিউরিটি গার্ড আর বাকি সবাই মিলে মহারাজাকে টেনেও নিয়ে যেতে পারছিল না। সব মিলে যখন তাকে টেনে হিঁচড়ে বের করতে চায়, কিন্তু মহারাজা ওই পিলার ধরে আঁকড়ে দাঁড়িয়ে থাকে। দেখা যায় যে ওই পিলারটা ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। এসব দেখে প্রিন্সিপাল অনেকটা ভয় পেয়ে যায়। তখন জ্যোতি প্রিন্সিপালকে বলে, স্যার আপনি প্লিজ আমার কাছে ক্ষমা চান, না হলে আমার বাবা এখান থেকে কোথাও যাবে না। এরপর প্রিন্সিপাল জ্যোতির কাছে বাধ্য হয়ে ক্ষমা চায়। মহারাজা তারপর তার মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে যায়। কিছুদিন পর জ্যোতি স্পোর্টস ক্যাম্প থেকে ডাক আসে। এক সপ্তাহ ট্রিপে যেতে হবে জ্যোতিকে। যাওয়ার আগে বলে যায় নিজের খেয়াল রাখতে, আর লক্ষ্মীকেও যেন ঠিক মতো দেখে রাখে। প্রতিদিন নিয়ম অনুযায়ী মহারাজা সেলুন থেকে বাড়ি ফিরছিল। আর এর পরের দৃশ্যে দেখানো হয় মহারাজার ঘর লন্ডভন্ড হয়ে আছে। তার ঘরের সমস্ত জিনিস ভেঙে চুরে এদিক ওদিক ছড়ানো ছেটানো। আর পাশের এক কোনায় অন্ধকারে বেহুশ হয়ে মেঝেতে পড়ে রয়েছে মহারাজা। অন্যদিকে একটা গ্যারেজের ঘটনা দেখানো হয়। একজন নেতা ওখান থেকে গাড়ি সারিয়ে নিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে, আর এসে গ্যারেজের মালিককে মারা শুরু করে আর বলে, আমার সানগ্লাস কোথায়? এখানে গাড়ি সারাতে আসলাম আর তোরা কিনা আমার সানগ্লাস মেরে দিলি। বল আমার সানগ্লাস কোথায়, বল, না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। এরপর বাইকে করে একটা ছেলে গ্যারেজে আসে। ওর নাম হচ্ছে ধনা। গ্যারেজের মালিক ওই নেতাকে বলে, স্যার আমি না, আপনার গাড়ির ধনা সার্ভিসিং করেছে। এরপর লোকটা ধনাকে মারা শুরু করে। বেধরক মার মেরে ধনাকে বলে, কাল আমি আবার আসবো, তুই যদি কাল সানগ্লাস না আনতে পারিস তাহলে বেটা তুই শেষ, জিন্দা কেটে ফেলবো তোকে। এরপর ওই লোকটা গ্যারেজ থেকে চলে যায়। মার খেয়ে ধনা চুপ করে রেগে ফুঁসতে থাকে, আর চোখে যেন প্রতিশোধ ভেসে যাচ্ছে। সেদিন রাতে ওই নেতার বারে বসে মদ্যপান করছিল। সেই বারে ধনা চলে আসে, সানগ্লাস হাতে নিয়ে নেতাকে দেখিয়ে তার চোখের সামনে সানগ্লাসটা ভেঙে ফেলে। এটা দেখে নেতা তার দিকে তেড়ে আসছিল। ধনা একটা মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। নেতার সাথে থাকা বাকি লোকগুলোকেও ধনা এক এক করে বেধড়ক মার মেরে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ওই লোকটা বলে ওঠে, আমার সানগ্লাস চুরি করে আবার আমাকেই মারলি তুই? তখন ধনা সজোরে নেতার মুখে খুশি বসিয়ে দেয়। পরবর্তী সিনে দেখা যায় মহারাজা থানায় আছে চুরির কমপ্লেন করতে। পুলিশকে বলে যে গতকাল রাতে তার বাড়িতে চুরি হয়েছে। পুলিশ অফিসার বলে, হ্যাঁ তো বলো কি চুরি হয়েছে তোমার বাসায়? মহারাজা এরপর সমস্ত ঘটনা খুলে বলে। মহারাজা বলে, রাতে সেলুনের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তালা খুলে ঘরে প্রবেশ করেই বুঝতে পারি ঘরের ভেতরে চোর। কয়েকজন চোর মুখোশ পরে আমাকে মেরে অজ্ঞান করে আমার বাড়ি থেকে লক্ষ্মীকে নিয়ে যায়। পুলিশ তারপরে জানতে চায়, লক্ষ্মী তোমার বউ নাকি তোমার মেয়ে? মহারাজা তারপর বলে, আরে না, আমার বউ না, আমার মেয়েও না। পুলিশ তারপরে বলে, ও আচ্ছা, তাহলে তোমার বোন হবে? মহারাজা বলে, না স্যার। পুলিশ বারবার জিজ্ঞেস করে, তাহলে লক্ষ্মীটাকে টাকা পয়সা সোনা গয়না না অন্য কিছু? মহারাজা ঠিকমতো বোঝাতে পারছিল না লক্ষ্মীকে, তাই সে ছবি দেখায় লক্ষ্মী। ছবির মধ্যে মহারাজা আর জ্যোতির মাঝখানে একটা ডাস্টবিন, অর্থাৎ একটা ময়লার বালতি, যেটাকে সে বারবার লক্ষ্মী বলতেছিল। পুলিশ তারপরে খেপে যায় আর তাকে বলে, একটা সামান্য ডাস্টবিনের জন্য তুই রিপোর্ট করতে এসেছিস, বেরিয়ে যায় থানা থেকে। কিন্তু মহারাজা নাছরবান্দা, বেশ সিরিয়াস। সে বলে, আপনারা যতক্ষণ লক্ষ্মীকে খুঁজে না দেবেন আমি এখান থেকে কোথাও যাব না। পুলিশ তারপরে রেগে গিয়ে মহারাজাকে থাপ্পড় মারে, আর সব অফিসার মিলে তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে। মহারাজা একটা কাঠের তক্তা ধরে বসলো। পুলিশগুলো সবাই মিলে অনেক টানা হেঁচড়া করে মহারাজাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু টানা হেঁচড়ার ফলে একটা বড় সেলফ ওখানে ভেঙে পড়ে। পুরো পুলিশ স্টেশন লন্ডভন্ড হয়ে যায়। এরপর থানায় বড় অফিসার চলে আসে। থানার এই অবস্থা দেখে সে সবাইকে জিজ্ঞেস করে, এই অবস্থা কি করে হলো? সবাই তখন মহারাজাকে দেখিয়ে দেয়। তারপর সে মহারাজাকে তার রুমে ডাক। মহারাজা বড় অফিসারকেও সেম কাহিনী শোনায়। বড় অফিসার বলে, সামান্য একটা ডাস্টবিনের জন্য এত কিছু? বল এই ডাস্টবিনটার দাম কত? এনে 500 টাকা, বাজার থেকে নতুন একটা ডাস্টবিন কিনে নিস। মহারাজা বলে, না স্যার, আমার লক্ষ্মীকেই লাগবে। বড় অফিসার তখন জিজ্ঞেস করে, সামান্য একটা প্লাস্টিকের ডাস্টবিনের জন্য তুই এত কিছু কেন করছিস? মহারাজা জানায়, এই ডাস্টবিনটা তার মেয়ের জীবন বাঁচিয়েছে ছোটবেলায়। বড় অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, তুই কি তাহলে চোরকে দেখেছিস? মহারাজা বলে, ওরা সবাই মুখোশ পরেছিল, কিন্তু হাতাহাতির এক পর্যায়ে একজনের পিঠে আমার হাত লেগে গেছে, আর আমি দেখি ওর পিঠে। থানায় তখন সবাই মহারাজার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। বড় অফিসার তখন বলে, হ্যাঁ ওর পিঠে কি ছিল বল? মহারাজা তখন খুব সিরিয়াস হয়ে বলে, ওই লোকটার পিঠে একটা কান ছিল। মহারাজার এই কথা শুনে বড় অফিসার রেগে ফায়ার হয়ে যায় আর তাকে থানা থেকে বেরিয়ে যেতে বলে। মহারাজা তখন বড় অফিসারকে বলে, আপনারা যদি এই কেসটা নিতে না চান তাহলে অন্তত এই কেসটা সিবিআইয়ের হাতে তুলে দিন। বড় অফিসারের ধৈর্যের সীমা এবার শেষ হলো। মহারাজাকে ধরে তারা সবাই থানার বাইরে ফেলে দেয়। তারপর একটা বন্দুক বের করে মহারাজার দিকে তাক করে
থানা থেকে চলে যেতে বলে। মহারাজা তখন চলেও যায়। বড় অফিসার সবাইকে বলে, একটা সামান্য পাগল লোককে তোমরা এতগুলো অফিসার বের করতে পারলে না। এটা বলতে না বলতেই মহারাজা আবার চলে আসে, কিন্তু এবার সে খালি হাতে আসে। 40,000 টাকা নিয়ে আসে, সবার সামনে বড় অফিসারের হাতে তুলে দেয় আর বলে, এটা অ্যাডভান্স রাখুন, লক্ষ্মীকে খুঁজে বের করতে পারলে পুরো 5 লাখ টাকা দেব। তারপর বড় অফিসার মহারাজার গালে ঠাটি একটা চড় মারে। পরবর্তী সিনে একজন দারোগা টাকা গুনতে গুনতে বলে, এই তোর কি লজ্জা শরম বলতে কিছু আছে? এভাবে সবার সামনে ঘুষ দিতে হয় না, বড় অফিসারের একটা সম্মান আছে না? এরপর পুলিশরা মহারাজাকে সিরিয়াসলি নেয়। মহারাজার ঘরে এসে ইনভেস্টিগেশন করা শুরু করে। আশেপাশে মহারাজার সেলুন, সব জায়গায় তারা খোঁজ খবর নিতে। এদিকে মহারাজা জ্যোতির ক্যাম্প থেকে পাঠানো ভিডিও দেখতে থাকে। ভিডিওতে জ্যোতি বলে লক্ষ্মীর একটা ছবি পাঠাতে, কিন্তু মহারাজা তার মেয়ের কোনো জবাবই দিতে পারছিল না। সিনিয়র ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর তারা বিশ্বাস করেছিল না যে সামান্য একটা ময়লার বালতির জন্য কেউ এত টাকা কেন খরচ করবে। হ্যাঁ, জিনিসটা প্রিয় হতে পারে, তাই বলে লাখ টাকা খরচ করবে? ওটার মধ্যে নিশ্চয়ই দামি কিছু আছে, ওকে চেপে ধরলে আসল রহস্য বেরিয়ে আসবে। এরপর বড় অফিসার মহারাজাকে ডেকে বলে, তুমি সত্যি করে বলো তো ডাস্টবিনের ভিতরে কি ছিল? এতে কিন্তু আমরা ওটাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি। স্যার, ওটা সামান্য একটা ডাস্টবিন ছিল, লাগলে আপনাদেরকে 7 লাখ টাকা দেব, কিন্তু তাও আমার মেয়ে বাড়ি ফেরার আগে আপনারা লক্ষ্মীকে খুঁজে দিন। এরপর আমরা দেখতে পাই এই সিনেমার আরো একটি মূল চরিত্রকে, যার নাম সিলভাম। সিলভাম ও তার ফ্রেন্ড সাবারি একটা ঘরে চুরি করছে, যেখানে ওরা মা আর মেয়েকে বেঁধে রেখে তাদের সমস্ত টাকা পয়সা, সোনা গয়না ছিনতাই করে তাদের বাসায় রান্না করে খাচ্ছে। এভাবেই সিলভাম ও তার বন্ধু ডাকাতি করে জীবন চালায়। তারা শুধু চুরি করে নাই, বরং সাবারি এই মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে, আর তারা যাওয়ার সময় ওই বাড়িটা পুড়িয়ে ফেলে। সিলভাম তারপরে বাসায় আসে। বাসায় রয়েছে তার স্ত্রী আর ছোট্ট একটা মেয়ে, যার নাম আম্মু। সিলভাম তার মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এই জন্যই সে এরকম ডাকাতি করে, যেন তার মেয়ের জন্য সে সমস্ত কিছু এনে দিতে পারে। সিলভাম ওই বাড়ি থেকে চুরি করে ফেরার সময় একটা শোপিস তুলে আনে তার মেয়ের জন্য। শোপিসটা মেয়ের পছন্দ না হওয়ায় ও সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়, আর দেখা যায় সিলভামের বাড়িতেই রয়েছে মহারাজার সেই ডাস্টবিন লক্ষ্মী। এদিকে পুলিশ বিভিন্ন জায়গায় ডাস্টবিনটি খুঁজতে থাকে, আর মহারাজা দিনের পর দিন পড়ে থাকে পুলিশ স্টেশন। ওইদিকে জ্যোতিকেও দেখানো হয় স্পোর্টস ক্যাম্প। সিলভামের একটা ইলেকট্রিক হার্ডওয়্যারের দোকান আছে, এই ব্যবসাকে সামনে রেখে পেছনে পেছনে ডাকাতি চালিয়ে যায়। এদিকে লক্ষ্মীর খোঁজ পাওয়ার আশায় সারাক্ষণ থানায় পড়ে থাকে মহারাজা, তাকে দিয়ে সমস্ত কাজ করানো হয়। থানায় মহারাজাকে এরকম কষ্ট পেতে দেখে একজন ইন্সপেক্টর তাকে বলে, তুমি কেন তাদের পেছনে এত টাকা খরচ করছো? তোমার জিনিস ওরা খুঁজে দিতে পারবে না, বরং শুধু শুধু তোমার টাকা জলে যাবে। আর ওইদিকে দেখানো হয় পুলিশ আসলেই লক্ষ্মীকে খুঁজছে না, তারা এমন দোকানের সন্ধানে আছে যেখানে হুবাহু লক্ষ্মীর মতো একটা রেপ্লিকা বানানো যায়। তাদের ধান্দা হলো হুবাহু লক্ষ্মীর মতো একটা ডাস্টবিন বানিয়ে মহারাজের হাতে তুলে দিয়ে তার টাকাটা হাতিয়ে নেওয়া। খুঁজতে খুঁজতে সাব ইন্সপেক্টর একটা থালা বাসনের দোকানে আসে। ওখানে গিয়ে তার দেখা হয় নাল্লা শিবার সাথে। নাল্লা শিবা একজন পুলিশ ইনফর্মার। বড় অফিসারের কথা মতো লক্ষ্মীর ছবি দেখিয়ে নাল্লা শিবাকে দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীর একটা রেপ্লিকা তৈরি করা। বেচারা মহারাজা সে জানেও না যে লক্ষ্মীকে নিয়ে তারা দুর্নীতি করছে, আর সে ওদিকে বসে বসে পুলিশ অফিসারদের দুর্ব্যবহার সহ্য করে যাচ্ছে। এরপরে দেখানো হয় সেই গ্যারেজের মালিককে, সে পুলিশ স্টেশনে আসে মিসিং ডায়েরি লেখে। সে আসলে তার গ্যারেজের কর্মচারী ধনার মিসিং রিপোর্ট করতে আসে। তাকে নাকি 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটা মহারাজার পাশে এসে বসলে তার হাতে থাকা ছবিটা মহারাজার চোখে পড়েছে। এরপর সাথে সাথে আমাদের দেখানো হয় সেদিন রাতের চুরির ঘটনা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মহারাজার জ্ঞান ফিরলে তার নজর পড়ে মেঝেতে পড়ে থাকা একটা কার সার্ভিসিং এর বিলিং কার্ডের উপর। এই বিলিং কার্ডের সূত্র ধরেই সে পৌঁছে যায় ওই বারে যেখানে সব নেতারা বসে মদ্যপান করছিল। মহারাজা তারপরে ওই নেতার কাছে গিয়ে তার পরিচয় দেয়, কিন্তু নেতা তাকে তেমন একটা পাত্তা দেয় আর বলে এখান থেকে চলে যেতে। মহারাজা পরে ওখান থেকে চলে যাচ্ছিল, আর তারপরে সেদিন সেখানে এসেছিল ধনা। সেই নেতার সেই চশমা ভেঙে দিয়ে তাদের সবাইকে বেধড়ক মার মেরে ওখান থেকে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম সেদিন রাতের ঘটনায় মহারাজা ওখানে উপস্থিত ছিল। ওদিন নেতা যখন ধানাকে বলছিল আমার সানগ্লাস চুরি করে আবার আমাকে মারলি, আর তখনই মহারাজা বুঝে যায় তার বাসায় যে 3 জন চোর এসেছিল তাদেরই মধ্যে একজন ধনা। এরপর সে ধনার পিছু নেয়। ধনার আড্ডায় গিয়ে পৌঁছালে ধনার লোকেরা মহারাজাকে মারা শুরু করে। এতক্ষণ পর্যন্ত আমরা সবাই মহারাজাকে খুব শান্ত একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছি, কিন্তু এখন আমরা মহারাজার যে রূপ দেখব সেটা কেউ কল্পনাও করে। মহারাজাকে দেখে ধনা বলে, তোকে তো ঘরেই মেরে ফেলা উচিত ছিল, দয়া করে ছেড়ে দিয়েছিলাম। ধনার লোকেরা মহারাজাকে চেপে ধরে। ধনা একটা দাও নিয়ে আসে মহারাজার হাত কেটে ফেলার জন্য, কিন্তু ওই মুহূর্তে মহারাজা তাদের মধ্যে একটা লোকের হাত টেনে ধরে, যার ফলে ওই লোকটার হাত
দু টুকরো হয়ে যায়। এক পর্যায়ে মহারাজা একটা চাকু দিয়ে ওখানে থাকা সবাইকে মারতে থাকে, আর ধনাকে মারতে মারতে একটা মেশিনের সাথে গেঁথে ফেলে। ধনাকে জিজ্ঞেস করে, তুই বাদে বাকি দুজন কে ছিল তারা আমার বাড়িতে ঢুকেছে? ধনা বলে, আমি যদি তোকে বলেও দিই তাও তুই আমাকে মারবি, না বললেও তুই আমাকে মারবি। মহারাজাকে বারবার আঘাত দিয়ে জিজ্ঞেস করে। অবশেষে ধনা মুখ খোলে, বলে, আমাদের একজন তোর বাড়ির পাশের পুলিশ স্টেশনে, যা এবার খুঁজে নে। এরপর মহারাজাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। মহারাজা দৌড়ে এসে একটা দাও নিয়ে এক কোপ দিয়ে ধনার গলা কেটে ফেলে। তখন আমরা বুঝতে পারি মহারাজা কেন থানায় দিনের পর দিন এভাবে পড়ে থাকে, কারণ ধনার কথা অনুযায়ী একজন ব্যক্তি এই পুলিশ স্টেশনেই থাকে, মহারাজা তাকেই খুঁজছে। ফ্ল্যাশব্যাক শেষেই দেখানো হয় মহারাজা গ্যারেজ মালিকের পিঠে হাত বুলিয়ে বলছে, চিন্তা না কর। বাহানা করে প্রতিটা পুলিশের পিঠে হাত দিয়ে চেক করে যে কারো পিঠে ওই কানের মতো কিছু একটা আছে কিনা। আর এতে আমরা স্পষ্ট বুঝে যাই মহারাজা শুধুমাত্র এই ডাস্টবিনের জন্য এখানে আসেনি, এর পিছনে রয়েছে গভীর কোনো রহস্য। আর ওদিকে নাল্লা শিবা আর সাব ইন্সপেক্টর খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে আসে, একেবারে লক্ষ্মীর মতো হুবাহু আর একটা ডাস্টবিন তৈরি করে দেয়। এরপরে সিলভামকে দেখানো হয় ওর মেয়ের পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। ওর মেয়ের পিঠ আগুনে পুড়ে গিয়েছিল, তাই সে ওখানে মলম লাগিয়ে দিচ্ছে। এদিকে একের পর এক ডাকাতি করেই যাচ্ছে সিলভাম। তার মেয়ের সমস্ত চাহিদা পূরণ করার জন্য সে সবকিছু করতে রাজি আছে। সিলভাম এর মাঝে একটা স্বর্ণের দোকানে যায়। দুদিন বাদে তার মেয়ের জন্মদিন, তাই মেয়ের জন্য একটা সোনার চেইন কিনতে এসেছে, কিন্তু মেয়ের পছন্দ হয় একটা রেড ডায়মন্ডের হার। তার স্ত্রী বারবার সিলভামকে নিষেধ করে যে এত দামি উপহার না কেনার জন্য, কিন্তু সিলভাম বলে তার মেয়ের যেহেতু পছন্দ হয়েছে তো আর কিছু করার নেই। সিলভাম তার মেয়ের পছন্দ করা চেইনটাই অর্ডার করে। জন্মদিনের দিন সোনার দোকান থেকে চেইনটা নেওয়ার পরে তার স্ত্রী ফোন করে তাকে দাড়ি ট্রিম করে আসতে বলে। দাড়ি ট্রিম করার জন্য সিলভাম মহারাজার সেই সেলুনে যায়। দাড়ি ট্রিম করা অবস্থায় ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়। মহারাজা পাশের দোকান থেকে ব্যাটারি আনতে চায়। সিলভামের ফোনে কল আসে। ওপাশ থেকে সাবারি বলে, আমাদের সেদিন রাতের ঘটনা পেপারে ছাপা হয়েছে। দোকানে কেউ না থাকায় সিলভাম বেশ আরামেই কথা বলছিল। সিলভাম পেপারটা তুলে খবরটা পড়ে সাবারিকে বলে, তুই টেনশন করিস না, আমাদের কেউ ধরতে পারবে না। খবরটা কয়দিন থাকবে, তারপরে পুলিশ এগুলো ভুলে যাবে। আজকে আমাদের বাসায় ফাংশন আছে, তুই সময় মতো চলে যাস। সিলভাম ফোনটা রাখার পরে সে দেখতে পায় তার পিছনে মহারাজা দাঁড়িয়ে রয়েছে। এরপর থেকেই সিলভামের মনে একটা সন্দেহ বাসা বাঁধে। সে ভাবে হয়তো মহারাজা পেছন থেকে তার সমস্ত কথা শুনে ফেলেছে। সিলভাম বেশ চিন্তিত হয়ে পড়ে। বাড়িতে মেয়ের জন্মদিনের ফাংশন চলছে। সাবারি ওই সময় চলে আসে আর সে সমস্ত কথা সাবারিকে জানায়। তারা দুজন মিলে প্ল্যান করে অনুষ্ঠান শেষ হতেই মহারাজাকে তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তখনই সিলভামের স্ত্রী তার মেয়ের জন্য কিনে আনা চেইনটা পরাতে চায়, কিন্তু কোথাও সেটা খুঁজে পাচ্ছে না, কারণ সিলভাম ওটাকে ফেলে এসেছে মহারাজার সেলুনে। মহারাজা দেখে সিলভাম একটা স্বর্ণের চেইন ফেলে গেছে। মহারাজা বাইকে করে সিলভামের বাসায় যায় চেইনটা ফেরত দিতে। মহারাজা যখন সিলভামের বাসায় ঢোকে তার পেছন থেকে কয়েকজন পুলিশ তার সাথে সাথে ঢুকে পড়ে আর সিলভামকে ধরতে চায়। সিলভাম তখন সাবারিকে বলে, দেখেছিস, আমি বলেছিলাম না ও সেলুনে আমাদের সব কথা শুনে ফেলেছে, ওর সাথে করে পুলিশ নিয়ে এসেছে। কিন্তু ওদিকে মহারাজা এসব কিছুই জানে না। সে তো এসেছিল শুধুমাত্র এই চেইনটা ফেরত দিতে। সাবরি ভয় পেয়ে গিয়ে পিস্তল বের করে আর পুলিশের দিকে তাক করে। এরপর পুলিশের গুলিতে সাবারির মৃত্যু হয়। পরে সিলভামকে পুলিশ অ্যারেস্ট করে ফেলে। তার স্ত্রী যখন সিলভামের সমস্ত কুকর্মের কাজ জানতে পারে, সেও ঘৃণা চোখে দেখে। যাওয়ার সময় সিলভাম মহারাজার দিকে তাকিয়ে থাকে, তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, মহারাজাকে এত ইয়াং কেন দেখাচ্ছে হঠাৎ করে? আসলে এতক্ষণ যা দেখানো হয়েছে তা 15 বছর আগের কাহিনী। এটা মুভির শুরুতে যেটা দেখানো হয়, একটা ট্রাক দুর্ঘটনায় মহারাজার স্ত্রী মারা যায়, এটা ওই সময়ের কাহিনী। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। পুলিশ মহারাজাকে জানায় তোমার লক্ষ্মীকে খুঁজে পাওয়া গেছে। এদিকে জ্যোতিও ফিরে আসছে। সে বাসে উঠে ভয়েস মেসেজ পাঠায় তার বাবাকে, বলে তার জন্য একটা লাল জুতো কিনে রাখ। এদিকে নতুন করে একদম হুবাহু লক্ষ্মীর মতো ডাস্টবিন তৈরি করে ফেলে আর নতুন ডাস্টবিনকে একেবারে লক্ষ্মীর মতো বানিয়ে ফেলে। কিন্তু এখন পুলিশদের চিন্তার বিষয় হলো চুরি যে করেছে সেই দোষ স্বীকার করার মতো চোর তারা খুঁজে পাচ্ছে না। বড় অফিসার যে কটা চোরকে ফোন দিয়েছে তারা কেউই এই সামান্য ডাস্টবিন চুরির দোষ নিজের ঘাড়ে নিতে চায় না। বড় অফিসার তারপরে সাব ইন্সপেক্টরকে বলে, যে করেই হোক কাল সকালের মধ্যে আমাদের একটা চোর লাগবে, যে করেই হোক সেটাকে খুঁজে বের করো, আর যে এই ডাস্টবিন চুরি নিজের ঘাড়ে নিতে পারবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। তখন পাশে থাকা নাল্লা শিবা বলে ওঠে, যদি 50,000 টাকা পাওয়া যায় তাহলে বাইরে আর খোঁজার কি দরকার, আমি এই চোরের অ্যাক্টিং করব। বড় অফিসারের তখন বলেও, নাল্লা শিবা তুমি পারবে তো? সে বলে, হ্যাঁ, ছোটবেলায় এরকম অনেক অভিনয় করেছি, আপনি বলেন স্যার কি করতে হবে। বড় অফিসার বলে, দাঁড়াও, মহারাজার কাছ থেকে আবার ঘটনাটা শুনে নেই।
তাহলে তোমার অভিনয় করতে সুবিধা হবে। বড় অফিসার থানায় ফোন লাগায়। ওখানে একজন দারোগা ফোনটা তোলে, তাকে বলে মহারাজাকে তার এই পুরো কাহিনীটা আবার প্রথম থেকে বলতে বলো। বড় অফিসার তারপরে ফোনটা স্পিকারে দিয়ে লাইনে থাকে। মহারাজা এরপর কাহিনী বলা শুরু করে। মহারাজা যদিও সেই আগের কাহিনীটাই বলে, কিন্তু এবার আমরা দেখতে পাই আসল ঘটনা কি হয়েছিল ওদিন রাতে। চলুন এবার ঘটনায় চলে যাওয়া যাক। বাড়িতে এসে ঘরের দরজা খুলে ঘরে ঢুকে ব্যাগটা রেখে জামা কাপড় বদলানো শুরু করে, কিন্তু এটা মহারাজা না, এটা হলো মহারাজার মেয়ে জ্যোতি। তখনই হঠাৎ পিছন থেকে একজন এসে জ্যোতির মুখটা চেপে ধরে, আর যে তার মুখটা চেপে ধরলো সে আর কেউ না বরং পুলিশ ইনফরমার নাল্লা শিবা। আর এখানে আমরা ধনাকেও দেখতে পাই। ওরা দুজন মিলে জ্যোতির চোখটা বেঁধে দেয়। জ্যোতি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, সে নাল্লা শিবাকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সিলভাম তার মাথায় সজোরে আঘাত করে। এরপর ওকে অনেক মারে। জ্যোতি মার খেয়ে কাহিল হয়ে পড়ে। তবে জ্যোতিকে মারার কোনো প্ল্যান ছিল না তাদের আসল উদ্দেশ্য ছিল মহারাজাকে মারা। সিলভাম জেল থেকে ছাড়া পাওয়ার পরই সিলভামের একটা প্রতিশোধ ছিল, সে যখন জেল থেকে ছাড়া পাবে সে তখন মহারাজাকে মারবে। কারণ সিলভামের ধারণা মহারাজার কারণেই তাকে জেল খাটতে হয়েছে, তার মেয়ের সামনে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কিন্তু সময় অনুযায়ী মহারাজার এতক্ষণ বাসায় ফেরার কথা, আর এই মেয়েটাও গত এক সপ্তাহ ধরে বাসায় ছিল না। আজই তার বাসায় ফিরতে হলো। নাল্লা শিবা এবার সিলভামকে বলে, আমার বউটা অনেকদিন ধরে বাড়িতে নেই, আর এই মেয়েটা দেখতেও বেশ সুন্দর, তুমি যদি অনুমতি দাও তাহলে গাটা একটু গরম করে নেই। সিলভাম হাত নাড়িয়ে অনুমতি দেয়। আর এরপরে নাল্লা শিবা আর ধনা একাধিকবার জ্যোতিকে ধর্ষণ করে। এরপর ধনা জ্যোতিকে খুন করতে চায়, কিন্তু সিলভাম তাকে থেমে যেতে বলে। তাকে বলে এখন এটা করার দরকার নেই, এটা অন্য কোনো সময় করব। আর তারপর তারা ওখান থেকে চলে যায়। মহারাজা কান্না করতে করতে নিজের কাহিনী শেষ করে আর বলে, ওরা তিনজন অনেক শক্তিশালী ছিল, তাই তাদের সাথে আমি একা পেরে উঠছিলাম না। স্যার প্লিজ আপনারা আমার লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে আসুন। মহারাজার কান্না দেখে থানায় থাকা পুলিশটা বলে, আমি এটা বলতে পারি, তুমি শুধু ওই ডাস্টবিনের জন্য এখানে আসুনি। ওদিকে নাল্লা শিবা এতক্ষণ কাহিনী শুনে বুঝে ফেলে যে মহারাজা এতক্ষণ ওদের কাহিনীর ব্যাপারেই বলছে। কিছুটা ভয়ও পেয়ে যায় আর বলে, স্যার আমার মনে হয় না এই কাজটা আমি করতে পারবো। তখন বড় অফিসার খেপে যায়, চাপে পড়ে নাল্লা শিবা রাজি হয়ে যায়। আসলে ওদিন মহারাজার ঠিক সময় দোকান থেকে বের হয়েছিল, কিন্তু মেয়ের জুতো কিনতে গিয়ে দেরি হয়ে যায়। আর বাড়ি ফিরে এসে দেখে জ্যোতির এই অবস্থা। সে সঙ্গে সঙ্গে জ্যোতিকে হাসপাতালে নিয়ে যায়। জ্যোতির জ্ঞান ফিরলে মহারাজাকে বলে, আমি ওদের সাথে কি করেছিলাম, ওরা আমার সাথে এমন কেন করলো। মহারাজাকে অনুরোধ করে, বাবা যারা আমার এই অবস্থা করেছে তাদের সাথে আমি একবার কথা বলতে চাই, তুমি প্লিজ ওদেরকে আমার সামনে নিয়ে আসো। মহারাজা জ্যোতির এই অবস্থা থেকে কাঁদতে থাকে। আর এখান থেকেই শুরু হয় মহারাজার লক্ষ্মীকে খোঁজার যাত্রা। লক্ষ্মীকে খোঁজাটা এতদিন ছিল একটা বাহানা, সে আসলে খুঁজছে তার মেয়ের তিনজন রেপিস্টদের। পরবর্তীতে পুলিশরা নাল্লা শিবাকে নিয়ে আসে মহারাজার বাড়িতে। বড় অফিসার নাল্লা শিবাকে বলে, সেদিন রাতে যা যা করেছি সমস্ত কিছু বর্ণনা করে দেখা। নাল্লা শিবা অভিনয় করা শুরু করে। অভিনয়ের এক পর্যায়ে মহারাজা বুঝে ফেলে নাল্লা শিবা মেয়ে তাদেরই মধ্যে একজন, যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। মহারাজা নাল্লা শিবাকে জড়িয়ে ধরে, তার পিঠে হাত দিতেই খুঁজে পায় সেই টিউমারটি যেটাকে সে কান বলে আসছিল এতদিন। মহারাজার বুঝতে আর কোনো কিছু বাকি নেই। বড় অফিসার মহারাজাকে জিজ্ঞেস করে, তুমি বলো ওর সাথে আমরা কি করব। মহারাজা তখন বলে, ছেড়ে দিন স্যার। বড় অফিসার তখন বলে, ছেড়ে দেবো? ও তোমার এত প্রিয় ডাস্টবিন চুরি করেছে, তোমাকে মেরেছে, এরপর তুমি বলছো ওকে ছেড়ে দেবো? মহারাজা আবারও বলে, হ্যাঁ স্যার ছেড়ে দিন। তখন বড় অফিসার বলে, ও তোমার মেয়ের রেপ করলে ওকে ছেড়ে দেবো? বড় অফিসারের এই কথা শুনে মহারাজা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে তদন্ত করতে করতে পুলিশরা ওই হাসপাতালে গিয়ে পৌঁছায় যেখানে জ্যোতি ভর্তি ছিল, আর সেখান থেকে তারা সমস্ত ঘটনা জানতে পারে। এরপর তারা মহারাজাকে না জানিয়ে তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তারা এটাও জেনে গেছে যে কোন তিনজন জড়িত ছিল। তারা তিনজন হলো ধনা, নাল্লা শিবা আর সিলভাম। নাল্লা শিবাম বলে, স্যার এগুলো কি বলছেন, আমি তো অভিনয় করছি। বড় অফিসার একটা দাও নিয়ে মহারাজার হাতে ধরিয়ে দেয় আর বলে, ওকে নিজের হাতে খতম করে দাও। নাল্লা শিবা ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পুলিশরা নাল্লা শিবাকে মহারাজার হাতে তুলে দিয়ে বাইরে দিয়ে গেট লাগিয়ে দেয়। মহারাজা এরপর নাল্লা শিবাকে দাও দিয়ে মারতে মারতে গলা কেটে মেরে ফেলে। একদম উচিত শিক্ষা যেটা হওয়া উচিত একজন রেপিস্টের সাথে। পুলিশরা সিলভামকেও ট্র্যাক করে ফেলে। মহারাজা সিলভামের ওখানে যায়। সিলভামকে দেখে মহারাজা একেবারে হতবাক হয়ে সিলভাম মহারাজাকে মারতে থাকে। মহারাজা সিলভামের একটা আঘাতেরও জবাব দিতে পারছিল না। সিলভামের মতে তার পরিবার নষ্ট করেছে মহারাজা, কিন্তু যেখানে মহারাজার কোনো দোষই ছিল না। সিলভাম মহারাজাকে বলে, তোর জন্য আমি আমার পরিবার হারিয়েছি, আমার মেয়েকে হারিয়েছি, আমি এতটা বছর জেলে কাটিয়েছি শুধুমাত্র তোর জন্য, কিন্তু জেলে বসে আমি কোনোদিনও তোর কথা ভুলিনি। আমি প্রতিদিন এটাই ভেবেছি, যবে আমি জেল থেকে ছাড়া পাবো ঠিক সেদিন তোকে আমি মারবো। সিলভাম তারপরে মহারাজাকে মারতে থাকে, কিন্তু এবার মহারাজা আর চুপ করে নেই। মহারাজা এরপর সিলভামকে মারা শুরু করে। মারতে মারতে তার পা ভেঙে ফেলে। সিলভাম
সিলভাম তখন হাসতে হাসতে বলে, আমি যে কষ্ট তোকে দিয়েছি তুই তা কোনোদিনও ভুলতে পারবি না। তোর মেয়ের সাথে আমরা যা করেছি তা তোর মেয়ের মুখ দেখলে তুই বারবার অনুতপ্ত হবি। ঠিক তখনই পিটি টিচার আসিফার সাথে জ্যোতি ওখানে চলে আসে আর সিলভামের সাথে কথা বলতে চায়। মহারাজা তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু জ্যোতি তার কথা শোনে না। জ্যোতি এসে সিলভামের সামনে বসে, সিলভামকে দেখে হাসতে থাকে আর বলে, তুমি কি মনে করেছো আমার এই অবস্থা করে আমার জীবন শেষ হয়ে যাবে? আমি আর কোনোদিন মুখ দেখাতে পারবো না? সেটা তুমি ভুল ভাবছো। আমি ঠিকই উঠে দাঁড়াবো। তোমার যদি আমার মতো কোনো মেয়ে থাকে তাকে গিয়ে জিজ্ঞেস করো তোমাদের মতো কত লোকদের সম্মুখীন হতে হয় আমাদের। এটা বলে জ্যোতি অনেকগুলো গয়নার পুটলি সিলভামের দিকে ছুড়ে দেয়। এটার জন্যই তো এসেছিলে না আমাদের বাড়িতে? এরপর মহারাজা এসে জ্যোতিকে ওখান থেকে নিয়ে যায়। তখনই সিলভামের নজরে পড়ে একটা স্বর্ণের চেনের উপর, যেটা সে তার মেয়ের জন্মদিন উপলক্ষে কিনেছিল। আর জ্যোতি যখন যাচ্ছিল সে খেয়াল করে জ্যোতির কাঁধে সেই দাগটা যেটা তার মেয়েরও ছিল। ছোটবেলায় তার মেয়ে একটা আঘাত পেয়েছিল আগুনে, সেই দাগটা জ্যোতিরও আছে, সেম একই দাগ। এবার আমি আপনাদেরকে কাহিনীটা বুঝিয়ে দিচ্ছি। ওই দিন যেদিন সিলভামকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাচ্ছিল, মহারাজা যে চেনটা ফেরত দিতে আসছিল সেটা ফেরত দেওয়া হয় না। তাই সে পরে সিলভামের বাড়িতে আবার এসেছিল কিন্তু কাউকেই পায়নি। পরে মহারাজা তার স্ত্রীকে নিয়ে অন্য এক ঠিকানায় যায় যেখানে সিলভামের স্ত্রী ও মেয়ে রয়েছে। আসলে সিলভামের স্ত্রী আর ওই বাড়িতে আর থাকেনি, তাই সে নতুন ঠিকানায় এসেছে। মহারাজা তারপরে ওই চেনটা ফেরত দিতে চায় কিন্তু সিলভামের স্ত্রী ওটা নিতে চায় না। সে বলে এটা তার স্বামী অসৎভাবে ইনকাম করেছে, অনেক পরিবার ধ্বংস করে সে এই চেন এনেছে, এরকম পাপ আমি নিতে চাই না। মহারাজার স্ত্রী পাশে থাকা এক পুতুলের দোকান থেকে মহারাজাকে একটা পুতুল কিনে নিয়ে আসতে বলে সিলভামের মেয়ের জন্য। আর ঠিক ওই সময় ঘটে এই দুর্ঘটনাটা। ওই অ্যাক্সিডেন্টে মারা যায় মহারাজার স্ত্রী ও সন্তান এবং সিলভামের স্ত্রী। তাহলে আপনারা কি ভাবছেন জ্যোতিকে? জ্যোতি হলো সিলভামেরই মেয়ে। শুধুমাত্র ওই ডাস্টবিনের চাপায় বেঁচে গিয়েছিল সিলভামের মেয়ে জ্যোতি। নিজের পুরো পরিবার হারালেও ওদিনের পর থেকে জ্যোতিকেই 15 বছর ধরে লালন পালন করে বড় করেছে মহারাজা। তখন সিলভাম বুঝতে পারে সে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের মেয়ের সাথে এসব করেছে। সে তার মেয়েকে ডাকতে থাকে আম্মু আম্মু বলে, কিন্তু কেউ সেটা শোনে না। আর এরপর সিলভাম অনুতপ্ত হয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। আর এখানেই শেষ হয় এই সিনেমার কাহিনী। তো আশা করছি আপনাদের মহারাজা সিনেমাটা ভালো লেগেছে। এরকম আরও এক্সপ্লেনেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।